পাকিস্তানিদেরকে আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে তখনও। কথাটি বলেছিলেন বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ গত হয়েছেন, কিন্তু পাকিস্তানিদের প্রতি আমাদের যে অবিশ্বাস সেটা এখনও রয়েছে চিরভাস্বর। 5 আগস্টের পট পরিবর্তনের মাধ্যমে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে নতুন সরকার এসেছে তারই ধারাবাহিকতায় পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ পরিষেবা শুরু হয়েছে। আমরা অনেকেই জানি যে গত 13ই নভেম্বর পাকিস্তান থেকে প্রথম জাহাজ এসেছে বাংলাদেশে এবং পণ্য খালাস করে চলেও গিয়েছে। জাহাজ বেড়ার সাথে সারা দেশ জুড়েই কিন্তু এক ধরনের গুঞ্জন এবং ফিসফাস শুরু হয়েছে। প্রিয় দর্শক, আজকে এইসব ফিসফাস কেন, এই সন্দেহ কেন, এই গুঞ্জন, সেটা নিয়ে কথা বলার জন্যই বসে আমরা দেখব কেন পাকিস্তানের জাহাজে আসা পণ্য তালিকা ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এবং কেন সেটাকে নিয়ে এত সন্দেহ, এত আলাপ। আমরা শুধু প্রশ্ন রেখে যাব, আলোকপাত করব, কিন্তু কোনো উপসংহার টানব না। প্রিয় দর্শক, উপসংহার টানার ভার থাকছে আপনাদের উপরে। সুতরাং সেই মনোযোগ দিয়ে দেখলে আপনারা নিজেরাই নিজেদের মতো উপসংহার টেনে নিতে পারবেন। আমি বরঞ্চ শুরু করি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, পাকিস্তানের সাথে যে বাণিজ্য রয়েছে তাতে সরাসরি কন্টেইনার জাহাজ সেবা চালুর মতো পরিস্থিতি তৈরি হয় নাই। প্রশ্নটা হচ্ছে, তাহলে কেন তাড়াহুড়া করে এই জাহাজ সেবা চালু করা? জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর জানাচ্ছে যে গত অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে মাত্র 74,45,00,000 পণ্য। এর মাঝে রফতানিমুখী শিল্পের কাঁচামাল, সুতা, কাপড় ও প্রস্তুত চামড়া ছিল $59 কোটি, প্রায় 80% কাছাকাছি। এছাড়া সিমেন্ট শিল্পের কাঁচামাল, কিছু ক্লিংকার, ফল, শুটকি, মেয়েদের 3 পিস এগুলো আমদানি হয়েছে। তবে একই সময় পাকিস্তানে আমরা রফতানি করেছি মাত্র $6,24,00,000 পণ্য, যেটা আরও কম। সেখানে কিছু কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পারঅক্সাইড, চা এগুলো রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে পাকিস্তানের থেকে আমরা যেগুলো আমদানি করি এই আইটেমগুলো মূলত, আবার বলছি আপনারা একটু খেয়াল করে দেখবেন, শুটকি, মেয়েদের 3 পিস, সিমেন্ট শিল্পের কিছু ক্লিংকার, এইগুলো। আচ্ছা, শিপিং ব্যবসায়ীরা বলছেন যে পাকিস্তান থেকে সর্বোচ্চ 1,500-এর বেশি কন্টেনারের পণ্য আমদানি হয় না, সুতরাং এখানে আসলে জাহাজ শিল্প চালু করা যাবে না। কিন্তু লাভজনক একটা রুট নয়, এরকম রুটে পাকিস্তান কেন তাহলে জাহাজ পাঠাতে উঠে পড়ে লাগলো? তা আপনারা দেখবেন তাদের হাই কমিশনের ফেসবুক পেজে, সোশ্যাল মিডিয়ায় তারা বলেছে তারা খুবই উৎসাহী এটা নিয়ে এবং তারা খুবই আগ্রহী। আমার প্রশ্ন হচ্ছে, একটা লাভজনক নয় জায়গায়, যেখানে পাকিস্তানের যে আর্থিক অবস্থা, তারা নিজেরাই খুব গরিব, এই রুটে তারা কেন মাল পাঠাবে? লাভজনক নয় একটা জাহাজ কোম্পানির মাধ্যমে। ওই জাহাজ কোম্পানি বা কেন আগ্রহী হচ্ছে বাংলাদেশকে এইখানে পাকিস্তান টু বাংলাদেশ রুট ইনক্লুড করতে? তাহলে কি এত জরুরি পড়ে গেছে যে লাভজনক না হলেও ক্ষতি স্বীকার করেও এই রুটে শিপমেন্ট পাঠাতে হচ্ছে? ওকে, তাহলে আসুন এখন দ্বিতীয় প্রশ্নে যাই আমরা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যদি পাকিস্তান থেকে জাহাজ ঢুকেও, আগে কিন্তু নিয়ম ছিল এই কন্টেনারগুলো বাংলাদেশ কাস্টম শতভাগ চেক করতে পারবেন। কিন্তু এখন ডক্টর ইউনূস সরকার নতুন করে আইন করে দিয়েছেন যে এই যে কন্টেনারগুলো আসবে, যে শিপমেন্টগুলো আসবে, সেগুলোকে আর শতভাগ চেক করতে পারবে না বা লাগবে না। এর মানে হচ্ছে যে কন্টেনারগুলো নামবে সেগুলো খুলে ভেতরে কি পণ্য আছে সেটা দেখার কোনো বাধ্যবাধকতা নাই বাংলাদেশ কাস্টমসের। কন্টেনারে করে যদি ধরেন ঘোড়া নিয়ে আসে আর কাগজে যদি লেখা থাকে যে ক্যারম খেলার বরিক পাউডার নিয়ে আসছি, বাংলাদেশ কাস্টমস চোখ বুঝে সেই বরিক পাউডার মনে করে কন্টেনার না খুলেই খালাস করে দিতে পারবে বা খালাস পণ্য চলে যেতে পারবে। আদৌ এটার ভিতরে ঘোড়া ছিল না বরিক পাউডার ছিল এটা দেখার কোনো সুযোগ নাই। এর মানে পাকিস্তান থেকে আসা পণ্যগুলোর এই বাধ্যবাধকতাটা, যে শতভাগ চেক করার বাধ্যবাধকতা বাংলাদেশ সরকার তুলে দিয়েছে। চাইলে 2-4টা কন্টেনার খুলতে পারে অথবা নাও খুলতে পারে। এইখানে এসে রহস্যটা আরেকটু ঘনীভূত হচ্ছে যে একটা লস করা রুটে পাকিস্তান শিপমেন্ট পাঠাচ্ছে, সেই শিপমেন্ট এর কিছুদিন আগে আইন করা হয়েছে যে সেই শিপমেন্টগুলো চেক করা যাবে না। গুড, ওকে, এখন আসেন আমরা তৃতীয় আলাপে চলে যাই। সেটা হচ্ছে জাহাজে করে যে জিনিসগুলো আসলো আদৌ কি সেগুলো আসলো? তৃতীয় প্রশ্ন, কি এলো জাহাজে চড়ে? আসুন সেটা দেখি। পাকিস্তান থেকে জাহাজে চড়ে যেসব পণ্য এসেছে বলে দাবি করা হচ্ছে, আমি আবার বলছি দাবি করা হচ্ছে কারণ এগুলো কিন্তু চেক করা হয় নাই, সেগুলো আমাদেরকে কিছু কনফিউজ করে দিয়েছে। সেটা এখন একটু আলোচনা করি যে কেন সেই কনফিউশনটা তৈরি হয়েছে।
তার আগে আমি আবার একটু আগের খবরে যাব। আপনারা দেখুন যে পাকিস্তান আমাদেরকে সচরাচর কী পণ্য রপ্তানি করে। এনবিআরের সূত্র উল্লেখ করে প্রথম আলো জানাচ্ছে যে গত অর্থ বছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে ৭৪ কোটি ডলারের পণ্য। এর মধ্যে রফতানিমুখী শিল্পের কাঁচামাল, সুতা, কাপড় ও প্রস্তুত চামড়া ছিল ৫৯ কোটি ডলার, এবং সিমেন্ট শিল্পের কাঁচামাল, ক্লিংকার, ফল, শুটকি, মেয়েদের 3 পিস, এগুলো অল্প অল্প ছিল। তো এর মানে হচ্ছে যে পাকিস্তান থেকে আসলে বাংলাদেশে মূলত সুতা, কাপড় এগুলো তৈরি হয়, আসে, কারণ সুতা কাপড়ের কাঁচামাল আসে। আমরা জানি যে বাংলাদেশ গার্মেন্টস শিল্পের একটা বড় প্লেয়ার গ্লোবাল মার্কেটে, সুতরাং খুব স্বাভাবিকভাবে আমাদের টেক্সটাইল সংক্রান্ত এই জিনিসগুলো আসতেই পারে। আর চামড়া আসে, চামড়া শিল্পেও বাংলাদেশ ভালো করছে। এছাড়া বাকি কিছু ক্লিংকার, ফল এগুলো আসে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ না। মেয়েদের 3 পিস খুব একটা যা আসে সেটা খুব বড় সংখ্যা না। তো কিন্তু তাহলে এটা যদি আমাদের একটা নিয়মিত আমদানি পণ্য হয়ে থাকে, যেটা এনবিআর জানাচ্ছে গত বছরও আমরা পাকিস্তান থেকে এগুলোই এনেছি, তাহলে এইবার যখন সরাসরি জাহাজ এর পারমিশনটা পেলাম, এই পণ্যগুলোই তো আসার কথা, তাই না? মানে খুব স্বাভাবিক তো, মানে রেগুলার পণ্যই তো আসার কথা। কিন্তু আদতে কি এসেছে সেটা দেখা যাক। মিডিয়া জানাচ্ছে 297টা কন্টেনার এসেছে, এর মাঝে মাত্র 28টা কন্টেনারে এসেছে পোশাক শিল্পের কাঁচামাল, রং, এগুলা। মানে আমরা সচরাচর যেগুলো আমদানি করে থাকি এগুলো এসেছে মাত্র 28টা কন্টেনারে, 297টা, প্রায় 300 কন্টেনারের মধ্যে। আচ্ছা, সবচেয়ে বেশি কি এসেছে? সবচেয়ে বেশি এসেছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। মোট 115টি কন্টেইনারে এসেছে সোডা অ্যাশ, এই সোডিয়াম কার্বনেট। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হচ্ছে খনিজ পদার্থ ডলোমাইট। ডলোমাইট হচ্ছে 46 কন্টেইনারে। তাছাড়া 35টা সিঙ্গেল কন্টেইনারে আনা হয়েছে চুনা পাথর, আর ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয়েছে 6 কন্টেইনার। মানে অনেক অনেক ধরনের খনিজ পদার্থ দিয়েই আসলে মূলত এই শিপমেন্টটা ভরা। সোডা অ্যাশ বাংলাদেশের শিল্পের, টেক্সটাইল শিল্পে কাজে লাগে, সুতরাং সেটা আসতেই পারে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সোডা অ্যাশ রফতানিকারক দেশগুলোর মধ্যে কিন্তু পাকিস্তান কোনো প্লেয়ার নয়। পাকিস্তান নিজেই কিন্তু সোডা অ্যাশ আমদানি করে থাকে। আন্তর্জাতিক ট্রেড ডাটা গবেষণার প্রতিষ্ঠান ভলজা, যারা প্রায় 50 লক্ষের বেশি, আই রিপিট 50 লক্ষেরও বেশি আমদানিকারক রফতানিকারকদের তথ্য নিয়ে প্রতিদিন তারা রিপোর্ট তৈরি করে বা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, তারা জানাচ্ছে যে পাকিস্তান নিজেই সোডা অ্যাশ আমদানি করে নিজেদের চাহিদা মেটায়। পাকিস্তানিদের আভ্যন্তরীণ সোডা অ্যাশের চাহিদা 2022 সালে 133 ভাগ বৃদ্ধি পেয়েছিল এবং নভেম্বরের পরে আরও 40% বেড়েছে। মানে গত নভেম্বরের থেকে এই নভেম্বর, গত নভেম্বরের পরে 40% বেড়েছে। তারা নিয়মিত চায়না, টার্কি, কেনিয়া এসব দেশ থেকে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ আমদানি করে থাকে। এবার দেখা যাক বিশ্ব ব্যাংক কি বলেছে। আমরা তো আবার বিশ্ব ব্যাংক, IMF এদের খুব ভক্ত, এদের কথা শুনলে একটু ভালো লাগবে আমাদের। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী পাকিস্তান অন্তত 10টি দেশ থেকে সোডা অ্যাশ আমদানি করে থাকে। যে দেশের নিজেদেরই এত চাহিদা যে তাদেরকে আমদানি করে মেটাতে হচ্ছে, তারা বাংলাদেশে এত সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট রপ্তানি করায় স্বাভাবিকভাবে বিষয়টাকে ঠিক স্বাভাবিক লাগছে না। আচ্ছা, গেল সোডা অ্যাশের গল্প, যেটা পাকিস্তান নিজেরা আমদানি করে থাকে। তারপরে আসেন পরের সবচেয়ে বড় যে প্রোডাক্ট, সেটাতে যাই। সেটা হচ্ছে ডলোমাইট। না, ডিনামাইট নয়, ডলোমাইট। আপনারা অনেকে ডিনামাইট ভেবে ভয় পাবেন, কিন্তু এটা হচ্ছে ডলোমাইট। এটি একটি খনিজ পদার্থ। 46 কন্টেনারে করে আনা হয়েছে ডলোমাইট, ভালো কথা। সাধারণত ভালো কোয়ালিটির ইট বানাতে এই খনিজটা ব্যবহৃত হয়। আমি জানি না বাংলাদেশে এত ভালো কোয়ালিটির ইট কীভাবে বানানো হচ্ছে। অন্যান্য শিল্পেও ডলোমাইটের ব্যবহার আছে। ধরে নিচ্ছি যে এটা হয়তো বাংলাদেশের বিভিন্ন শিল্পের জন্য আনাই হয়েছে। কিন্তু পাকিস্তানের পত্রিকা দ্য নেশন গত বছর ফেব্রুয়ারিতে একটা রিপোর্ট করেছে, যেটা আপনার স্ক্রিনে দেখবেন, যে তারা ক্ষোভ প্রকাশ করে বলছে যে পাকিস্তানে ডলোমাইট থাকা সত্ত্বেও দেশটি ডলোমাইটের একটি বড় আমদানিকারক দেশ। মানে খুচরা খাচরা আনে না, তারা ব্যাপক পরিমাণ আমদানি করে থাকে। অর্থাৎ পাকিস্তানের নিজেদের ডলোমাইট দিয়ে চাহিদা তো মেটানো যাচ্ছেই না, উপরন্তু তারা বিদেশ থেকে আমদানি করে পাকিস্তানের আভ্যন্তরীণ চাহিদা মেটাচ্ছে। সো দেখা যাচ্ছে যে ওদের তো নিজেদেরই ভাই অনেক দরকার। এই যখন অবস্থা, যখন পাকিস্তান থেকেই বা কেন বাংলাদেশ ডলোমাইট আমদানি করছে আমরা জানি না। এমন না যে বাংলাদেশের ব্যবসায়ীরা বিশ্বের অন্যান্য ডলোমাইট রফতানিকারক দেশকে চিনেন না, বা পাকিস্তান থেকে, যে পাকিস্তান নিজেই অন্য দেশ থেকে কিনে আনে, সেখান থেকে পাকিস্তান ডলোমাইট কিনে আনার জন্য খুব তাড়াহুড়া লেগে গেছে, আমরা জানি না কেন। যাই হোক, সেই প্রশ্নের জবাব ব্যবসায়ীরা দিতে পারবেন, আমদানিকারকরা দিতে পারবেন। আমাদের কিন্তু ভুরু বেশ কিছু কুঞ্চিত রয়েই গেল, মুশকিল নয়। আসুন আমরা এখন চতুর্থ প্রশ্ন যাই।
পাকিস্তান থেকে জাহাজে চড়ে সোডা অ্যাশ আসুক, ডলামাইট আসুক, যাই আসুক, আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে কেন এত প্রশ্ন হচ্ছে এগুলো নিয়ে। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভয়ঙ্করতম চোরাচালানটি হয়েছিল 2004 সালে। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, আই রিপিট, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা বা CUFL জেটিঘাটে খালাসের সময় 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে। এই যে সার কারখানার কাঁচামাল, সিমেন্ট ফ্যাক্টরির কাঁচামাল, এসব বলে পণ্য আনাটাই অনেকটাই আমাদের জন্য সন্দেহের নতুন করে অবকাশ তৈরি করে। অনেকটা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেরকম ভয় পেয়ে যায়, অনেকটা সেরকমই হচ্ছে। প্রিয় দর্শক, বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন 2002 সালে এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে। সেখানে তারা জানায় যে পাকিস্তান থেকে অস্ত্র জঙ্গিদের আনাগোনা বাংলাদেশের নৌ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করার একাধিক প্রমাণ তাদের কাছে আছে। বিশেষ করে 2021 সালের 21শে ডিসেম্বর তারিখে একটি জাহাজে করে অনেক জঙ্গি এবং অস্ত্র বাংলাদেশে প্রবেশ করেছে বলে তারা সেই রিপোর্টটিতে জানায়। হরকাতুল জিহাদ বা হুজি নামে বাংলাদেশের সবচেয়ে বড় যে জঙ্গি গোষ্ঠী আছে, তার একজন সিনিয়র সদস্য টাইম ম্যাগাজিনের সাংবাদিককে জানিয়েছিলেন যে তালিবান ও আল কায়েদার 150 জন যোদ্ধা সেই রাতে বাংলাদেশে প্রবেশ করেছিল। প্রিয় দর্শক, আমরা যেন এই সমীকরণগুলো ভুলে না যাই। আরও কিছু ঘটনা কাকতালীয়ভাবে একসাথে মিলে যাওয়ায় পাকিস্তান থেকে আসা জাহাজের বিষয়ে কৌতূহল আরও বেড়ে গেছে। 5 আগস্টের ক্ষমতা পরিবর্তনের আগে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা নাহিদ, উনি একাধিকবার সশস্ত্র সংগ্রামের হুমকি দিয়েছিলেন। ইদানিং তারা আবারও কিন্তু সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করতে গিয়ে আবারও সশস্ত্র বিপ্লবের হুমকি দামকি দেওয়া শুরু করেছেন। এই তো মাত্র 3 দিন আগেই একজন সমন্বয়ক হুমকি দিয়ে বলেছেন অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে প্রয়োজনে সশস্ত্র বিপ্লব ফিরে আসবে। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে, কিভাবে তারা সশস্ত্র বিপ্লব করবেন? অস্ত্র পাবেন কোথায়? জনমনে ধারণা আছে কিন্তু যে জুলাই গণহত্যার অনেক হত্যাকাণ্ড, গুলির ঘটনায় রহস্যময় স্নাইপারদেরকে ব্যবহার করা হয়েছে। অবসরপ্রাপ্ত বরখাস্ত কিছু সেনা সদস্যের নামও সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে এসেছে এবং সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন রয়ে গেছে সেই রহস্যময় বুলেট নিয়ে, সেই রহস্যময় রাইফেল নিয়ে। 5 আগস্টে নরসিংদী কারাগার ভেঙে শত শত কয়েদিকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেখানকার অস্ত্র লুট হয়েছিল। এই অস্ত্রগুলোর অধিকাংশই কিন্তু উদ্ধার হয় নাই। ডক্টর ইউনূস সরকার ক্ষমতারোহণের পরপরই জসিমউদ্দিন রহমানী সহ চিহ্নিত জঙ্গিদা এবং সুইডেন আসলাম বা পিচ্চি হানানের মতো শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা সবাই অনায়াসে জামিন পেয়ে বেরিয়ে গেছে। সরকার অনেকটা জামাই আদরে মনে হলো তাদেরকে বের করে দিয়েছেন। এই যে আজকের এত হুমকি দামকি, এই যে জঙ্গি সন্ত্রাসীদের মুক্ত ঘোরাফেরা, সমন্বয়কদের এই বারবার সশস্ত্র সংগ্রামের হুমকি দেখে সাধারণ মানুষের মনে দ্বিধা আসা কিন্তু খুবই স্বাভাবিক। আমরা আশা করি এইসব গুজব, এইসব সন্দেহের অবকাশ হবে। পাকিস্তান থেকে আসা পণ্যে কোনো অস্ত্র পাওয়া যাবে না, সেগুলো শুধুমাত্রই সোডা অ্যাশ, ডলোমাইট এবং খনিজ পদার্থই থাকবে। আমরা সেটাই দেখতে চাই, সেটাই আশা করি। শত হোক, হুমায়ুন আজাদের কথা দিয়ে শেষ করতে হয়, পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে তখনও। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো পর্বে।